ওকে, ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করি। একজন রিপ্লাই দিয়েন তো। ওকে, ঠিক আছে। রেকর্ডিং ইন প্রগ্রেস বললাম না কেন জানি না। আচ্ছা। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে রিডাইরেকশন। হ্যাঁ, বলছে। আচ্ছা, আমি শুনলাম না কেন। আচ্ছা, যাই হোক। পোস্ট সিকিউরিটি। স্ক্রিন। ওকে, তো আপনাদের আজকে ক্লাস রিডাইরেকশন নিয়ে। রিডাইরেকশন কি আমরা কেউ জানি, অনেকের কাছে টার্মটা নতুন। রিডাইরেকশন হচ্ছে কাইন্ড অফ, ধরেন আপনার একটা ওয়েবসাইটের কোনো একটা ইউআরএল, ওইখানে যদি কোনো কন্টেন্ট থাকে, হ্যাঁ, এখন আপনার এই কন্টেন্টটাকে আপডেট করার জন্য বা এই কন্টেন্টটা আপনি কোনো চেঞ্জ আনছেন অথবা কন্টেন্টটা ডিলিট করছেন, হ্যাঁ, অথবা ওই পেজটা আপনি পুরোপুরি ডিলিট করে দিয়েছেন, হ্যাঁ, এরকম কোনো ক্ষেত্র হইলে, অথবা আপনার পুরাতন একটা ডোমেইন ছিল, ওই ডোমেইন থেকে আপনি চাচ্ছেন নতুন করে একটা ডোমেইন নেম সিলেক্ট করে ওইখানে বিজনেসটা বা ওইখানে ওয়েবসাইটটা মাইগ্রেট করতে, হ্যাঁ, এই ক্ষেত্রে, অথবা আপনার কোন একটা ফোল্ডার ছিল, একটা ফোল্ডার থেকে মানে একটা ওয়েবসাইটের একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে আপনি নিতে চাচ্ছেন সবকিছু, এই সব ক্ষেত্রে আপনার হচ্ছে রিডাইরেকশন অ্যাপ্লাই হয়। রিডাইরেকশনের যদি মানে বাস্তবিক কোনো উদাহরণ দেই, লাইক আপনার হচ্ছে কেমন হইতে পারে, ধরেন আপনার বসুন্ধরা সিটিতে আপনার একটা শপ আছে, হ্যাঁ, এই শপটা আপনি চেঞ্জ করছেন, বা এই দোকানটা আপনি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে আপনি হচ্ছে অন্য একটা মার্কেটে একটা নতুন দোকান নিছেন। এখন আপনি অনেক বছর এখানে বিজনেস করার ফলে আপনাকে এখানে অনেকেই চিনে বা আপনার লয়াল কাস্টমার বেজ একটা তৈরি হয়ে গেছে। এখন ওই রিটার্নিং কাস্টমার যারা, হ্যাঁ, আপনি নতুন করে আসবে যারা বা রিটার্নিং যারা, সবাই আসার পরে আপনার শপটাকে কিন্তু আর খুঁজে পাবে না, যেহেতু আপনি ওইখানে আর নাই, নতুন একটা মার্কেটে গেছেন। তো এই ক্ষেত্রে আপনার ওই কাস্টমার গুলো আপনি পাবেন, এটা যদি আপনি চান, তাহলে আপনার কি করা উচিত? নর্মালি কি করে বিজনেস ওনাররা, যে ওই শপটার সামনে একটা কোনো সাইনবোর্ড, হ্যাঁ, বা কোনো ব্যানার, হ্যাঁ, যে কোনো একটা কিছু, একটা প্ল্যাকার্ড, যে কোনো কিছু দিয়ে ইন্ডিকেট করায় দেয় যে এই শপটা স্থানান্তরিত হয়েছে, হ্যাঁ, ট্রান্সফার হয়েছে এই মার্কেটে বা এই এত তলায়, হ্যাঁ, সেই মার্কেটে অন্য তলায় হইতে পারে, অথবা আদার্স কোনো মার্কেটে হইতে পারে। হয় না, নর্মালি আমরা অনেক সময় দেখি এরকম সাইনবোর্ড, বিলবোর্ড, বিলবোর্ড না মানে প্ল্যাকার্ড ছোট করে দেওয়া থাকে যে আমাদের এই দোকানের লোকেশনটা চেঞ্জ হয়েছে, ওই জায়গায় গেছে বা ওই তলায় গেছে। হ্যাঁ, যেমন কয়েক মাস আগে আমার একটা স্টুডেন্ট আসছে ফোন কিনতে, হ্যাঁ, তো ওর সাথে আমি গেছি। তো যাওয়ার পরে আমি বসুন্ধরার 5 তলায় গিয়ে পাই না, কোনো মোবাইল শপ পাই না। ঠিক আছে, আমি আসলে জানতাম না ওরা আসলে সবাইকে ওদেরকে চেঞ্জ করে নিচতলায় নিয়ে গেছে, বেসমেন্টে নিয়ে গেছে, এটা আমি জানতাম না। যাওয়ার পরে 5 তলা 6 তলা খুঁজি, কোনো মোবাইল শপ নাই। হ্যাঁ, আর হচ্ছে সব জুয়েলারি, নাইলে হচ্ছে আপনার ক্লোদিং আইটেম, হ্যাঁ, বা কিছু কিছু দোকান দেখি খালি। তো আমি পুরা ভেবাচাকা খেয়ে গেছি। তো ও আসছে ফরিদপুর থেকে, হ্যাঁ। তো এখন নিচে নামতেছি, হঠাৎ করে একজন ও জিজ্ঞেস করছে যে আসলে ওই মোবাইল শপ গুলা কই, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করছে। তো পরে বলতেছে যে মোবাইল শপ, না, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে না, ওই আমরা হচ্ছে নিচে নামার পরে একটা দেখছি, সাইনবোর্ড দেখছি যে মোবাইল মোবাইলের সব দোকান হচ্ছে বেসমেন্ট 1 আর 2 তে, এরকম লেখা ছিল। ঠিক আছে, একটা ওয়ালে লাগানো ছিল, টানানো ছিল। তো এরপরে গেলাম ওইখান থেকে, পরে মোবাইল পারচেস করছি। তো এই যে এই ইন্ডিকেটরটা আমাদের হচ্ছে হেল্প করছে, যে আমরা আসলে নাইলে চলে যেতাম এখান থেকে, হ্যাঁ, হয়তো বা যমুনায় চলে যেতাম। তো সেম জিনিসটা আপনার নিজের ওয়েবসাইট অনেক সময় হইতে পারে, অথবা
আপনার যখন আপনি অনেকে শুনছেন আপনারা হয়তোবা যে অনেকে পুরাতন ডোমেইন, ওল্ড ডোমেইন বা এক্সপায়ার্ড ডোমেইন যেটা বলে, এক্সপায়ার্ড ডোমেইন অনেকে কিনে, হ্যাঁ, অনেক ডলার খরচ করে কিনে। কেন কিনে? কারণ হচ্ছে যে এই এক্সপায়ার্ড ডোমেইনটা, যে এক্সপায়ার্ড হওয়ার আগে এটার অনেক ভ্যালু ছিল, হ্যাঁ, এটাতে অনেক ট্রাফিক আসতো, এটাতে অনেক ব্যাকলিংক আসছে, আদার্স হাই কোয়ালিটি সাইট থেকে, ধরেন ফোর্বস থেকে অথবা বড় বড় সাইট থেকে কিছু ব্যাকলিংক এখানে আছে, এখানে পয়েন্ট করা হয়েছে। তো এই ব্যাকলিংকের যে লিঙ্ক জুসটা, যে লিঙ্ক ইকুইটিটা, হ্যাঁ, পাওয়ারটা, আর হচ্ছে আপনার যে অথরিটিটা ছিল এতদিন, এত বছর এই ডোমেইনটাতে, এখন ডোমেইনটা সামহাও, যে ওনার ছিল ডোমেইনের, সে রিনিউ করতে পারে নাই, হয়তোবা তার বিজনেসটা আর নাই, সামহাও কোন একটা অ্যাক্সিডেন্টাল কিছু, বা সে এটা ডাউন করে লস খাইছে, কিছু একটা হইছে, হ্যাঁ, বা আর রান করবে না, অনেক কিছুই হইতে পারে, অনেকগুলা কেস আপনারা চিন্তা করতে পারেন। তো এই ক্ষেত্রে সে রিনিউ করে নাই, 1 বছর পরে, 2 বছর পরে তার ডোমেইনটা এক্সপায়ার্ড হয়ে গেছে। কেউ 1 বছরের জন্য কিনে, কেউ 2 বছরের জন্য কিনে, হ্যাঁ, কেউ 3 বছরের জন্য কিনে, এরকম রিনিউ করা যায়, ঠিক আছে, যত ইচ্ছা। তো হয়তোবা সে করে নাই, তো না করার ফলে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে না করার ফলে ওরা আবার টাইম দেয় যাদের থেকে ডোমেইন কিনে, যেমন গোড্যাডি, তারপর নেমচিপ, বা বড় বড় যে ডোমেইন সেলার ওয়েবসাইট গুলা আছে, সেলিং ওয়েবসাইট গুলা, ওরা একটা টাইম দেয়। কেমন টাইম? আপনার কেউ দেয় হয়তো 40 দিন, কেউ দেয় 1 মাস, কেউ দেয় 2 মাস বা 3 মাস, হ্যাঁ, কোন একটা টাইম ফ্রেম বেঁধে দেয় যে তোমার ওয়েবসাইটে ইটা মেয়াদটা এক্সপায়ার হয়ে গেছে, তো তুমি রিনিউ করতে তোমাকে আমরা 1 মাস বা 3 মাস সময় দিলাম, এর মধ্যে রিনিউ না হইলে আমরা এই ডোমেইনটাকে এক্সপায়ার্ড ডোমেইন হিসেবে গণ্য করে এটাকে আমরা হচ্ছে অকশনে নিব। হ্যাঁ, অকশনে মানে নিলামে উঠাবো এই ডোমেইনটা, কেউ কিনে কিনা। হ্যাঁ, এখানে ওদের আবার লাভ আছে, যদি অকশনে কেউ কিনে, ওরা ভালো দামে সেল করে, হ্যাঁ, ভালো দাম পায়, ভালো একটা ডলার ওদের আর্ন হয় এক্সপায়ার্ড ডোমেইন থেকে। কারণ এক্সপায়ার্ড ডোমেইনে যেহেতু ওই যে বললাম অথরিটি আছে, ট্রাফিক আছে অনেক, তারপর হচ্ছে আপনার ব্যাকলিংক আসছে অনেকগুলা ভালো ভালো সাইট থেকে, তো এত কিছুর কারণে এই সাইটগুলোর ভ্যালু আসলে বেড়ে যায় একটা নিউ ডোমেইন থেকে। ধরেন আমি একটা ডোমেইন কিনলাম, সাপোজ imran.com, সাপোজ এই ডোমেইনটা নতুন, এটার অথরিটিও নাই, এটাতে ট্রাফিকও নাই, কেউ চিনেও না, হ্যাঁ, কিন্তু যদি আমি একটা ভালো ডোমেইন কিনি, সাপোজ আমার ডোমেইনটার নাম হচ্ছে codemanbd.com, এই ওয়েবসাইটটাকে মানুষ চিনে, হ্যাঁ, এই ওয়েবসাইটটার অথরিটি আছে, ট্রাফিক আছে, ব্যাকলিংক আছে, এই ওয়েবসাইটটা সামহাও যদি মিনহাজ ভাই রিনিউ না করে, হ্যাঁ, 1 বছর পরে বা 2 বছর পরে সামহাও ধরেন কোনো কারণে, এই ডোমেইনটা তখন হচ্ছে এক্সপায়ার্ড হয়ে যাবে, হয়তো বা অকশনে উঠাবে, যে ডোমেইন সেলার ছিল তারা অকশনে উঠাইও দিতে পারে, হ্যাঁ, তখন বেশি দামে কেউ কিনে নিলে তার জন্য কিন্তু এটা বেনিফিট আনবে। হ্যাঁ, ধরেন অন্য কোনো একটা ওনার কিনছে, যে কিনা এই সিমিলার কাইন্ড অফ বিজনেস লঞ্চ করতে চায়, হ্যাঁ, যেখানে ফ্রিল্যান্সিং ট্রেনিং হবে, হুম, তো এরকম কিছু সে কিনতে, তখন হচ্ছে কিন্তু কিনতে চাইলে তার এই বিজনেসটা সে দ্রুত গ্রো করতে পারবে, যেহেতু অলরেডি তার ট্রাফিক আছে, হ্যাঁ, ব্যাকলিংক আছে, সে দ্রুত এখানে কিছু কন্টেন্ট আপলোড করলে তার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তো এত কিছু বলার মেইন কারণ হচ্ছে যে আপনি যখন একটা এক্সপায়ার্ড ডোমেইন কিনবেন, হ্যাঁ, আপনি ব্লগিং করার জন্য ওইটাতে এসইও ইমপ্লিমেন্ট করবেন, আর্ন করবেন সামহাউ, যাই হোক, তো এক্সপায়ার্ড ডোমেইন কিনলে এক্সপায়ার্ড ডোমেইনের আপনি নতুন ডোমেইনে যদি ওটাকে রিডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে, এক্সপায়ার্ড ডোমেইনকে ধরেন আপনি নতুন ডোমেইনে যদি রিডাইরেক্ট করেন, ধরেন আপনার ডোমেইনটা হচ্ছে imran.com, এটা হচ্ছে নতুন ডোমেইন, আর codemanbd.com এটা হচ্ছে পুরাতন একটা ডোমেইন। এখন ওই ডোমেইনটা যেহেতু একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনি যদি রিডাইরেক্ট করেন, সব ভ্যালু আপনার imran.com এ চলে যাবে, ঠিক আছে, আপনি ফুল ভ্যালুটা পাবেন, ট্রাফিক গুলাকেও পাবেন, কারণ ওই ওয়েবসাইটটায় যখন মানুষ ঢুকতে যাবে, codemanbd.com লিখে ঢুকতে যাবে, তারা হচ্ছে দেখবে imran.com আসতেছে, হ্যাঁ, এইটা এবং হচ্ছে তাদেরকে আপনি জানাইও দিতে পারেন জিনিসটা আপনার সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে, অথবা ওয়েবসাইটে এই যে imran.com আসছে, নিচে দিয়ে ধরেন পপ আপ উঠলো যে কোডম্যান বিডি এখন থেকে ইমরান হয়ে গেছে, যেমন আমরা ছোটবেলায় দেখছি না যে ওয়ারিদ হয়ে গেছে, কি জানি ওয়ারিদ বলতো না, হ্যাঁ, ওয়ারিদ ওয়ারিদ হয়ে গেছে এয়ারটেল, ঠিক আছে, এয়ারটেল হয়ে গেছে।
এরকম আপনার একটেল হয়ে গেছে হচ্ছে রবি। ছোটবেলায় আপনারা কিন্তু শুনছেন, যারা একটু সিনিয়র দেখছেনও, হ্যাঁ। তো এরকম আর কি ব্যাপারটা, যে পুরো বিজনেস নেমটা, ডোমেইন নেমটা চেঞ্জ হয়ে গেছে। এবং ওই যে ভ্যালুটা, ওয়ারিদের যে কাস্টমার বেসটা, ওরা কিন্তু এরপরে এয়ারটেল হিসেবে গণ্য হয়েছে এবং সব সুযোগ সুবিধাও এখান থেকে পাইছে। তো এই রিডাইরেকশনের কারণে সেম জিনিসটা আপনার নিউ ওয়েবসাইটটা পাবে। এক্সপায়ার ডোমেইনের ফুল ভ্যালুটা, ফুল পাওয়ার, লিঙ্ক ইকুইটি, অথরিটি সবকিছু সে পাবে। ঠিক আছে? তো এখন কয় রকমের রিডাইরেকশন হয় এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মানে রিডাইরেকশন কি, আমি আরো বিস্তারিত বলবো, আমি জাস্ট উদাহরণ দিলাম যাতে রিডাইরেকশনটা আপনাদের মানে বুঝতে পারেন অ্যাটলিস্ট যে এটা কি আসলে। হুম। বাংলায় বলে স্থানান্তরিত হওয়া, ঠিক আছে, ট্রান্সফার বলতে পারেন কাইন্ড অফ। এখন এটা কয় রকমের হইতে পারে, আচ্ছা সবাই একটু ই করেন। ওকে, ক্লিয়ার। সেম দোকানের নাম, সেম দোকান, নাম ভিন্ন, হ্যাঁ এটা একটা হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে নাম ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে, সেম বিজনেস ওনার, নামটা ভিন্ন হয়ে গেছে, এটা হইতে পারে। প্লেস চেঞ্জ, রাইট, এই যে আরেকটা পয়েন্ট, এবার বুঝছেন আশা করি, এবার সবাই ক্লিয়ার। প্লেস চেঞ্জ হইতে পারে, নেম চেঞ্জ হইতে পারে, ব্যাপারগুলো এরকম। বা ওনারশিপ চেঞ্জ হইতে পারে, একজন আগে ছিল ওনার, এখন আরেকজন ওনার, এরকম আর কি, ভেরিয়াস কেস। তো এই যে রিডাইরেকশন, এটা বেসিক্যালি কয়েক রকমের হয়, 3 রকমের বলতে পারেন, 4 রকমেরও বলতে পারেন। যেমন হচ্ছে মেইন হচ্ছে 301, তারপর হচ্ছে আপনার 302, তারপরে মেটা রিফ্রেশ। আর মেটা রিফ্রেশের মধ্যে জাভাস্ক্রিপ্টটা আপনি ইনক্লুড করতে পারেন, ঠিক আছে, আলাদা করেও বলতে পারেন, অলমোস্ট সিমিলার জিনিস। জাভাস্ক্রিপ্ট কোড ইমপ্লিমেন্ট করে মেটা রিফ্রেশ করা যায়, হ্যাঁ। তো 301 যেটা, 301 এটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন। এটা কেমন? যেমন হচ্ছে প্রথমে আমি যে উদাহরণটা দিছিলাম, যে আপনার বসুন্ধরার দোকানটা অন্য একটা মার্কেটে চলে গেছে, সাপোজ যমুনাতে চলে গেছে, আপনি আর বসুন্ধরায় ব্যাক করবেন না কোনোদিনও, হ্যাঁ। এইটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন এবং এটার কোডটা হচ্ছে 301। হ্যাঁ, সবসময় মনে রাখবেন রিডাইরেকশন যেই ইগুলা হয়, স্ট্যাটাস কোড গুলা হয়, সেগুলো হচ্ছে এরকম 3xx, ঠিক আছে, এরকম হয়। এই xx দিয়ে আর কি, এখানে 01 হইতে পারে, 02 হইতে পারে, 07 হইতে পারে, 08 হইতে পারে, এই জিনিসটা বুঝায়, ঠিক আছে। তো রিডাইরেকশন 3 স্ট্যাটাসের কোড 3xx, এটা মনে রাখবেন। তো পার্মানেন্ট রিডাইরেকশন হচ্ছে 301, যেটা একবার রিডাইরেক্ট করলে ওই যেখান থেকে রিডাইরেক্ট হয়ে নতুনটাই গেছে, ওই আগেরটাই কেউ আর যাইতে পারবে না, ঠিক আছে। যেমন আপনি লাইক ধরেন, আমি যদি অনেক পপুলার সাইট আপনারা চিনেন, ধরেন আমি যদি odesk.com লিখি, দেখেন এন্টার দিলাম, আমাকে নিয়ে আসছে কই বলেন, কই নিয়ে আসছে? আপওয়ার্কে। খেয়াল করছেন ব্যাপারটা? তো আপওয়ার্কটা একটা সময় ওডেস্ক ছিল, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো ওই ডোমেইনের নেমটা চেঞ্জ হয়ে নতুন ডোমেইন হয়ে গেছে আপওয়ার্ক.com, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন। তারপরে আসেন 302 টেম্পোরারি রিডাইরেকশন। টেম্পোরারি রিডাইরেকশনটা কেমন? যে টেম্পোরারি, বুঝতেছেন, টেম্পোরারিলি আপনার রিডাইরেক্ট করবেন। যেমন আপনার ধরেন দোকানটাই সাজাইতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন, হ্যাঁ, কিছু কাস্টমাইজ করতে চাচ্ছেন, কিছু নতুন থাক থাক আপনি বানাইতে চান, হ্যাঁ, তাকের মতো আরো কিছু টেবিল চেয়ার আপনি ঢুকাইতে চাচ্ছেন ভিতরে, হ্যাঁ, বা নতুন লাইট লাগাইতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সবগুলা তো আহ, বের করতে হবে, হ্যাঁ। এখন আপনি চিন্তা করলেন যে সব প্রোডাক্ট আমি কই রাখবো, তো আবার দোকানটা কয়েকদিন অফ থাকবে। তো এটা চিন্তা করে আপনি করলেন কি, স্বল্প সময়ের জন্য ধরেন আপনার দোকান রেডি করতে হয়তো বা 15 দিন বা 1 মাস লাগতে পারে, বা 2 মাস লাগতে পারে ডেকোরেট করার জন্য। তো এই স্বল্প সময়ের জন্য আপনি
অন্য একটা প্লেসে আপনার দোকানটা নিলেন টেম্পোরারি, ঠিক আছে, তার সাথে ডিলই হইলো যে আপনি 1 মাস থাকবেন বা 2 মাস থাকবেন, এরপরে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো ওই জায়গায় দোকানটা শিফট হয়ে গেল। এখন যারা আপনার আগের দোকানটায় আসবে, দেখবে যে কাজ করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে, পেইন্টার পেইন্ট করতেছে, তো তারা তখন দেখবে যে সামনে একটা বোর্ড বা সাইনবোর্ড কিছু একটা দেওয়া, এখানে লেখা আছে যে এই দোকানটা আহ, কি বলে এটাকে, স্বল্প সময়ের জন্য বা কি জানি এটা বলে বাংলা, যাই হোক মানে অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী, অস্থায়ী সময় মানে কালের জন্য বা অনির্দিষ্ট কালের জন্য, অনির্দিষ্ট না, ওটা স্বল্প সময় বলতে পারেন, এই সময়ের জন্য এটাকে হচ্ছে ওই জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, ঠিক আছে। এবং এখানকার ডেকোরেশন শেষ হইলে এটাকে আবার এখানে নিয়ে আসা হবে, এরকম কিছু একটা ধরেন আপনি বোর্ডে লিখে দিচ্ছেন। তো মানুষ ওই আপনার যেখানে লোকেশন দিচ্ছেন আপনি ওই জায়গায় গিয়ে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, ঠিক না? তো এই যে অল্প সময় আপনি রাখলেন অন্য জায়গায় দোকানটাকে, এটা আবার কিন্তু কি করবেন, আবার কিন্তু ওই যে ডেকোরেশন শেষ হইলে আবার কিন্তু এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টেম্পোরারি, এটাকে 302 বলে, এটা আমরা বিভিন্ন পেজের জন্য করে থাকি, ঠিক আছে, অথবা ডোমেইনের জন্য হইতে পারে, ঠিক আছে, যে একটা ডোমেইনে আমি টেম্পোরারিলি শিফট করাইছি, আমার এই ওয়েবসাইটে 4 মাস কাজ হবে, হ্যাঁ ধরেন ওয়ার্ডপ্রেস না, আমি কোডেড সাইট বানাবো, 4 মাস লাগবে, আমার 3 মাস লাগবে কোডেড সাইটটা বানাইতে। তো আমি করলাম কি, রিডাইরেক্ট করে দিলাম অন্য একটা ইউআরএল এ, অন্য একটা ডোমেইন নামে, ওইখানে ওয়েবসাইটটাকে একটা টেমপ্লেট বানায়, ওইখানে তাড়াতাড়ি একটা ওয়েবসাইট রেডি করে ফেললাম, ওইখানে মানুষ যাবে, মানে আমার যে এক্সিস্টিং ট্রাফিক গুলা ছিল ওল্ড ডোমেইনে, ওগুলো নতুন ডোমেইনে গিয়ে আমার সবকিছু দেখবে, জাস্ট 3 মাসের জন্য বা 4 মাসের জন্য। এরপরে যখন আমার কোডেড সাইট শেষ হয়ে যাবে, বানানো শেষ হয়ে যাবে, তখন আমি আবার ওই রিডাইরেকশনটা অফ করে দিব, আমার সুন্দর মতো আগের ওল্ড ওয়েবসাইটটা চলতে থাকবে অ্যাজ ইট ইজ। এই পর্যন্ত ক্লিয়ার 301 আর 2? ওকে, এরপরে মেটা রিফ্রেশ রিডিরেকশন, এইটা কি? এটা হচ্ছে আপনার আপনারা দেখছেন, এটা আমি বলি, একটু ইয়ে যাই, ব্রাউজারে যাই, আচ্ছা ওকে, ঠিক আছে, তো ব্রাউজারে আসলাম। ওকে, মেটা রিফ্রেশটা কেমন হয়, লাইক ধরেন আমি উম, কোন একটা ক্রিকেট ম্যাচ দেখবো, ধরেন আজকে কোন একটা ম্যাচ আছে, লাইক এলপিএল হচ্ছে, শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ। তো আমি একটা ওয়েবসাইট জানি যেখানে গেলে খেলা দেখা যায়, সেটা হচ্ছে ক্রিক এইচডি। ক্রিক এইচডি তে গেলে এই ইউআরএলটাই, হ্যাঁ আমি দেখি, আমি আসলাম এই ইউআরএলটায় আসলাম, তো দেখতেছি যে আজকে লঙ্কা প্রিমিয়ার লিগ আছে, চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট আছে, জিম্বাবুয়ে ইন্ডিয়ার খেলা আছে। তো এই যে আমি এই বাটনটা আছে না, এখানে ক্লিক করব, দেখেন ইউআরএলটা খেয়াল করেন। আমি যেটা চাইছিলাম ওটা কিন্তু আসে নাই, প্রথম কথা খেয়াল করেন পয়েন্ট গুলা। আমি চাইছিলাম কি, খেলা দেখতে, কিন্তু আমাকে নিচে কোথায়, ওয়ার্ল্ড অফ ওয়ারশিপ ডট এশিয়া সামথিং কিছু আমাকে অফার করতেছে গেমস এর বা কিছু, ঠিক আছে, আমি এটা চাই নাই। সেকেন্ডলি আমি সেকেন্ড টাইমে আমি যদি এখানে ক্লিক করি, দারাজে নিয়ে আসছে, ওকে, এই লিঙ্কটায় কি আছে আমি কিন্তু দেখতেও পারতেছি না, হ্যাঁ, আবার ক্লিক করি, এবারও আরেকটা ওয়েবসাইট নিয়ে আসছে, এখানে স্পিন করতে বলতেছে, দেখি প্রত্যেকবারই আলাদা আলাদা সাইটে নিয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরেও এটা ক্লিকেবল হচ্ছে না, অন্য একটা সাইটে যাই, দেখাই, এটাতে যাই দেখি, ক্রিকএইচডি ডট গুরু, ওকে, ওয়াচ লাইভ ম্যাচ, ক্লিক করলাম, স্টার স্পোর্টস 1 দিলাম, ওয়াচ লাইভ দিলাম, ওয়াচ লাইভ,
ওকে, খেলা শুরু হয়েছে। এখন এই যে আমি যে আসছি, প্রথমে আমাকে অন্য একটা ইউআরএল নিয়ে গেছে, এরপরে এখানে নিয়ে আসছে। মাঝে মধ্যে দেখবেন আপনাদের কি করবে, লাইটটা অফ করি, আপনাদেরকে কি করবে যে একটা ইউআরএল যখন আপনি দেখতে পাচ্ছেন, আরো 2-3টা ট্যাবে নতুন নতুন আরো কিছু ইউআরএল জেনারেট হবে। ঠিক আছে, এটা কি আপনারা ফেস করছেন কখনো খেলা দেখার সময় বা মুভি দেখার সময়, অথবা গেমস ডাউনলোড করার কোনো ওয়েবসাইটে গেলে? এটা কি খেয়াল করছেন যে একসাথে 2-3টা ওয়েবসাইট অন? হ্যাঁ, এটা অল টাইম হয়। যারা এগুলা রেগুলারই করেন, হ্যাঁ, খেলা দেখেন বা ই করেন, ব্রাউজ করতে গেলে দেখবেন কি আরো 2-3টা ট্যাবে নতুন ইউআরএল, যেগুলো আনওয়ান্টেড, আপনি চাচ্ছিলেন না, হ্যাঁ, বা আপনি জীবনে জানেনও না, এরকম ইউআরএল আপনার হচ্ছে এখানে চলে আসবে। ঠিক না? এই জিনিসটাই হচ্ছে মেটা রিফ্রেশ। আমার আজকে আসে নাই, বাট আননেসেসারি কিছু ওয়েবসাইট আসছে। তো এই জিনিসটা এক্সপ্লেইন করতে গিয়ে আপনারা হয়তো বুঝেও গেছেন অলরেডি যে এটা ভালো প্র্যাকটিস না। ঠিক আছে, এই মেটা রিফ্রেশ জিনিসটা ভালো প্র্যাকটিস না, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। এটা ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। যে কোনো সময় গুগল হচ্ছে আপনাকে ধরতে পারলে পেনাল্টি, ডিরেক্ট পেনাল্টি। ঠিক আছে, তো এই জিনিসটা করা যাবে না, কিন্তু আমাদের জানা দরকার যে এটা আসলে কি মেটা রিফ্রেশ। ঠিক আছে, তো জানার জন্য আমাদের এটা দরকার ছিল। মেটা রিফ্রেশ কি এটা নিয়ে বলতেছি, তারপরে আসেন জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন। এই মেটা রিফ্রেশ যেটা, এটার মধ্যে কিছু জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে রিডাইরেক্ট করা যায়। ঠিক আছে, এখন জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন যেটা, এটা বোথ আপনি বলতে পারেন এটা হোয়াইট হ্যাট, বলতে পারেন এটা ব্ল্যাক হ্যাট, দুইটাই। কেমন? আপনি যদি ভালো কাজে লাগান হোয়াইট হ্যাট হবে, আপনি যদি খারাপ কাজে লাগান তাহলে মেটা রিফ্রেশের মতো ব্ল্যাক হ্যাটের মতোই পড়তেছে। ঠিক আছে, যে আপনাকে গ্যাম্বলিং সাইটে নিচ্ছে, এই যে স্পিনিং সাইটে দারাজে নিচ্ছে, আপনি চাচ্ছিলেন না কিন্তু দারাজে যাইতে, আপনি চাচ্ছিলেন না গেমস খেলতে, কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হয়েছে জোর করে। এটা গুগল পছন্দ করে না, যে তার ইউজারকে ম্যানিপুলেট করবে কেউ, এই জিনিসটা গুগল পছন্দ করে না। এই কারণে ধরতে পারলে পেনাল্টি দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশনটা কি, এটার মানে হোয়াইট হ্যাট কোনটা? হোয়াইট হ্যাটটা হচ্ছে, এটাও আপনারা দেখছেন, সেটা হচ্ছে ধরেন আমি কোন একটা সাইটে গিয়ে কিছু কিনবো, তো কেনার সময় আমার কিন্তু এরকম আসে, লাইক কিভাবে আপনাদের দেখাবো এটা স্ক্রিনশট, ধরেন বিকাশ পেমেন্ট, এই যে এরকম দেখছেন আপনারা কোনো কিছু পেমেন্ট করতে গেলে এরকম আসে যে, এটা তো দেখছেন অবশ্যই, যে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাবে, তারপর হচ্ছে কত অ্যামাউন্ট, পিন নাম্বার দেন, তারপরে যখন প্রসিড দিবেন দেখবেন কি ওটা রিলোড হয়, তারপরে উপরে লেখাও আসে রিডাইরেক্টিং টু হোম পেজ বা রিডাইরেক্টিং টু দ্য পেজ বা কিছু একটা আসে, রিডাইরেক্টিং লেখা আসে, আসার পরে আপনাকে একটা পেজে নিয়ে যায় বা হোম পেজে নিয়ে যায়। ঠিক আছে, বা যেই পেজ থেকে আপনি অ্যাড টু কার্ট করছিলেন ওই পেজে নিয়ে যায়, যে প্রোডাক্ট পেজে ছিলেন ওই পেজে নিয়ে যায়, এরকম হয় দেখছেন না? এইটা হচ্ছে হোয়াইট হ্যাট প্র্যাকটিস। এটা কিছু কোড দিয়ে এটা করা হয়, যেখানে পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করা হয়, এরকম কাজগুলো করার পরে এই রিডিরেকশনটা অ্যাপ্লাই করা হয়। নাহলে কিন্তু আপনাকে এখানে যদি সে রেখেই দেয়, আপনি কই যাবেন, কি করবেন? আপনার তো পেমেন্ট করা শেষ। ঠিক আছে, এই রিডিরেক্ট করে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে করা হয়, এবং এটা হচ্ছে হোয়াইট হ্যাট প্র্যাকটিস। এটা কি ক্লিয়ার? এই চারটা জিনিস কি এবার ক্লিয়ার? ওকে, এইবার আসেন একটু বিস্তারিত দেখবো আমরা কোনটা কি এবং কিভাবে করবেন। ফার্স্ট অফ অল 301, এইটাই আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। হ্যাঁ, 302 তেমন একটা করতে হয় না। 302 ওই যে বললাম, স্বল্প সময়ের জন্য যদি আপনি করতে চান করতে পারবেন। মেটা রিফ্রেশ তো আমরা করব না, জাভাস্ক্রিপ্ট ওইটা প্রয়োজনের খাতিরে ওটা ডেভেলপার নিজে করে নেবে, আপনি আপনাকে তেমন কিছু করতে হবে না, যে ডেভেলপার থাকবে সে জাভাস্ক্রিপ্ট কোড ইমপ্লিমেন্ট করে এটা করবে। ঠিক আছে, আর 301 302 এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 301টা আপনাদের কাজে লাগবে, করতে হইতে পারে। তবে এটা কখন করবেন? পেমেন্টের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই হইতে পারে। ঠিক আছে, আমার মাথায় আসলে পেমেন্টের কথাটা, এই কারণে পেমেন্টটা দেখালাম। অনেক ক্ষেত্রেই রিডাইরেক্ট করে ইয়ে নিয়ে যেতে পারে রিলিভেন্ট কোনো জায়গাতে, রিলিভেন্ট কাজের জন্য। হ্যাঁ, শুধু পেমেন্টের জন্য না। আচ্ছা, আমার রেকর্ডিং তো হচ্ছে না। ওকে, তো আহ এখন রাইট, হ্যাঁ 301, এই যে এখনই 301 কিভাবে আমরা করব সেটা হচ্ছে আমরা দেখব।
তো 301 এর ক্ষেত্রে কি কি হয় আমি একটু এখানে লিখে রাখি। সেটা হচ্ছে আপনাদের ডোমেইন, ওল্ড ডোমেইন টু নিউ ডোমেইন, এইটা হইতে পারে কি কি আপনার একটা ওল্ড পেজ থেকে নিউ পেজ, হ্যাঁ, বা এক্সিস্টিং পেজ বলা যায়, এক্সিস্টিং একটা পেজ বা ডিলেটেড কোনো একটা ইউআরএল বা পেজ যাই বলেন, ওইটা থেকে নিউ পেজ, এগুলো লেখার দরকার আছে, বুঝবেন আপনারা। ডোমেইন থেকে ডোমেইন, হ্যাঁ, ওল্ড টু নিউ, হইতে পারে পেজ টু পেজ, ঠিক আছে। এসব ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, লেখার আর দরকার নাই, এগুলা বুঝবেন আশা করি। ওকে, তো আপনার হচ্ছে এই রিডাইরেক্টটা আপনার ওই যে বললাম যে ফুল পাওয়ারটা আপনি পাবেন যেখান থেকে আসছে, এবং নতুন যেটা যাইতেছে, যেখানে যাইতেছে ওই ওল্ডের যা কিছু আছে সব পাওয়ারটা, লিঙ্ক মানে লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং যা কিছু আছে, এটা এক্সটার্নাল লিঙ্ক বা ব্যাক লিঙ্ক আপনি যাই বলেন, এখানে কিন্তু আসবে, পাওয়ারটা পাস হবে। হ্যাঁ, আচ্ছা, এখন 301 পার্মানেন্ট রিডাইরেকশন, এটা ওল্ড ডোমেইন থেকে নিউ ডোমেইনে কিভাবে আপনি করবেন। ইয়ে, আমাদের ইয়ে ভাই আছেন, জুয়েল ভাই কি আছেন? ওনার একটা ক্লাসে উনি কোশ্চেন করছিলেন, যে হ্যাঁ জুয়েল ভাই আছেন। ওকে, এটা নিয়ে একটা কোশ্চেন করছিলেন না, মনে হয় ক্লায়েন্টের একটা ইস্যু ছিল আর কি, 301 মানে ডোমেইন রিডাইরেক্টটা কিভাবে হবে ইস্যু হইতেছিল। তো ওকে, দেখেন এটা হচ্ছে আপনার কিভাবে করতে হবে। এখন এটা করার জন্য আপনার যে ফাইল ম্যানেজার থাকবে, হ্যাঁ, আপনার যে হোস্টিং এর ভিতরে যে ফাইল ম্যানেজারটা থাকবে, ওইখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে ডট এইচটিএক্সএস নামে একটা ফাইল থাকবে, ঠিক আছে। ডট এইচটিএক্সএল, এই ফাইলটা আপনার বের করতে হবে। বের করার পরে জাস্ট এই কোডটা আপনি ইমপ্লিমেন্ট করবেন ডট এইচটিএক্সএস এর ভিতরে, ঠিক আছে। এই কোডটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো কোডটার ভিতরে যেখানে ওল্ড সাইট লিখা, এখানে আপনার ক্লায়েন্টের ওল্ড সাইটের ইউআরএলটা বসাবেন, oldSite.com, হ্যাঁ, আর নিউ সাইটটা এখানে বসাবেন, আর এই জায়গায় বসাবেন নিউ সাইটটা, এই দুই জায়গায় বসাবেন। তারপর হচ্ছে সেভ দিবেন, সেভ দিয়ে আপনি ই করলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলেন দেখি। এখন ওকে, আমার হোস্টিং এর লগ ইন করা আছে। ওয়েবসাইটস, আপনারা আপনাদের যে সি প্যানেল থাকবে ক্লায়েন্টের, অথবা যে ফাইল ম্যানেজার থাকবে, আমরা ওয়েবসাইটের যে প্লাগ ইন দিয়ে, ওয়ার্ডপ্রেস সাইট হলে প্লাগ ইনের ফাইল ম্যানেজার প্লাগ ইন যেটা, ওইটা ইউজ করেও করতে পারবো, হ্যাঁ। ওই ফাইল ম্যানেজার প্লাগ ইনে যাবেন, যাওয়ার পরে ফাইল ম্যানেজারের ভিতরে ডট এইচটিএক্সএস নামে একটা ফাইল পাবেন, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। তো কোনটায় যাবেন, একটা কথা থাকে না, কোনটায় যাবেন, যেটা ওল্ড ডোমেইন ওইটাতে যাবেন, ওইটার ফাইল ম্যানেজারে যাবেন, হ্যাঁ, নিউ ডোমেইনটাতে না, ওল্ড ডোমেইনের ফাইল ম্যানেজারে যাবেন, খেয়াল করবেন। তো এডমিন প্যানেলে, না সরি, এডমিন প্যানেল না, এডমিন প্যানেল তো ওয়েবসাইট অন হবে, সরি। আপনার এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ওকে, ড্যাশবোর্ড থেকে আমি এই যে এখানেও ফাইল ম্যানেজার আছে, অথবা নিচে মানে হোস্টিং এর যারা ইউজ করেন এখানেও আছে ফাইলস, এই যে ফাইল ম্যানেজার, এক জায়গায় গেলেই হলো, একই জিনিস। ওকে, এই যে একটা রিডাইরেক্টিং হইতেছে, ঠিক আছে, এটাও কিন্তু আপনার এরকম জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন বলতে পারেন। ওকে, এই যে ফাইল ম্যানেজারের ভিতরে আপনারা সবাই জানেন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামে একটা ফোল্ডার থাকে, এই ফোল্ডারে ঢুকবেন, ঢোকার পরে অনেকে পাবেন অনেকে পাবেন না, ডট এইচটিএক্সএস নামে একটা ফোল্ডার থাকবে। না পাইলে আপনি কি করবেন, আপনার যদি সি প্যানেল থাকে, ঠিক আছে, সি প্যানেল থাকে তাইলে দেখবেন যে সি প্যানেলের কই থাকে নরমালি, ডান পাশে কোনায় হয়তোবা আপনার সেটিংস এর একটা গিয়ার আইকনের মতো থাকে, ওটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এরকম আসবে, দেখাই, এই যে শো হিডেন ফাইলস বা ডট ফাইলস, হিডেন ফাইলস কে ডট ফাইলসও বলে, মানে ডট দিয়ে শুরু হয়,
ওই ফাইলটাকে শো করে আপডেট বা সেভ দিবেন। সেভ দিলে তখন হচ্ছে আপনার ওই .htaccess ফাইলটাও দেখতে পারবেন। হ্যাঁ, এই ফাইলগুলো দেখতে পারবেন যেগুলা ডট দিয়ে শুরু হয়। তো ওই ফাইলটা রাইট ক্লিক করে এডিট বাটনে ক্লিক করবেন। করার পরে আপনি .htaccess এর এন্ড ওয়ার্ডপ্রেস এন্ড ওয়ার্ডপ্রেস এর আগে একটা কোড ইমপ্লিমেন্ট করবেন, যেটা একটু আগে দেখাইলাম। এই কোডটা আপনি ইমপ্লিমেন্ট করবেন জাস্ট। ঠিক আছে, এই যে রিরাইট ইঞ্জিন অন, আর এই পর্যন্ত, এখান থেকে শুরু এই পর্যন্ত এতটুকু আপনি জাস্ট বসাবেন এন্ড ওয়ার্ডপ্রেস এর আগে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা সাইটকে এরকম 301 করছি, মানে আমার পোর্টফোলিও সাইটটাকে ই সাইটে বানায় ফেলছি আর কি, এজেন্সি সাইটে ঢুকাই ফেলছি। এই যে এই কোডটা এই যে আমি বসাইছি। তো বসানোর ফলে আমার পোর্টফোলিও সাইট হয়তো অনেকে আপনারা রেকর্ডে এর আগেও দেখছেন, imranKhan.com। তো এখন আমি imranKhan.com যদি, আচ্ছা এটা করার পরে ধরেন আপনি কোডটা বসাইছেন, বসানোর পরে আপনি এই যে এখানে সেভ আছে, অথবা সি প্যানেলের দেখবেন উপরে বা বামে কোনো জায়গায় একটা সেভ লেখা থাকবে বা আপডেট লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার ব্রাউজার থেকে আপনি ওল্ড ডোমেইনটাকে লোড করার চেষ্টা করবেন। এই যে আমার ওল্ড ডোমেইন imranKhan.com, এটা লিখলে আগে আমার পোর্টফোলিও সাইটটা আসতো, বাট এখন দেখেন কি আসে ইউআরএলটা, IKM ডিজিটাল। ঠিক আছে, এই যে আমার 301 কিন্তু কমপ্লিট। এই কোডটা বসানোর পরে যে ওল্ড সাইটের জায়গায় ওল্ড সাইট, এবং যেখানে নিবেন নতুন সাইটটা এখানে বসাবেন, এই দুইটা জায়গাতে। ঠিক আছে, আর আচ্ছা কি আসছে, আপনি জাস্ট এই কোডটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। রেজাউল ভাই, আপনি ওল্ড সাইটে আপনার আগের সাইট যেটা থেকে নতুন সাইটে আসতে চান, এই আগের সাইটের ইউআরএলটা এখানে দিবেন। আর নিউ সাইট যেখানে নিতে চাচ্ছেন, ট্রান্সফার করতে চাচ্ছেন, নিউ সাইটের ইউআরএলটা এখানে আর এখানে বসাবেন। বসানোর পরে কোডটাকে কপি করে আপনি যাবেন হচ্ছে ফাইল ম্যানেজারে সি প্যানেল থেকে। ঠিক আছে, আর সি প্যানেল যদি না পান, অ্যাক্সেস না থাকে ক্লায়েন্টের সি প্যানেলের, তাহলে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, তখন আপনি প্লাগইন দিয়ে কাজটা সেরে ফেলতে পারবেন। আপনার এই যে একটা প্লাগইন আছে না, ফাইল ম্যানেজার নামে, ফাইল ম্যানেজার এখানে আছে নাই, দেখাই দিই। এখানে যদি প্লাগইনটা না থাকে ইনস্টল করে নেবেন, যদি সি প্যানেল না দেয় ক্লায়েন্ট। ঠিক আছে, ফাইল ম্যানেজার বা ডব্লিউপি ফাইল ম্যানেজার লিখলেও আসবে। ফাইল ম্যানেজার লিখলে প্রথম এই যে ফাইল ম্যানেজার, ঠিক আছে, এই ফাইল ম্যানেজারটা ইনস্টল করবেন। করার পরে এই ফাইল ম্যানেজারে যখন আপনি ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে .htaccess নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা একটু দেখাই দিতে হবে। ঠিক আছে, এটাতেও তো নাই। ওকে, তো ফাইল ম্যানেজার আপনি এই যে এখানে ইনস্টল করার পর একটু নিচে স্ক্রল করলে পাবেন ডব্লিউপি ফাইল ম্যানেজার। এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। এইখানে আপনি হচ্ছে .htaccess ফোল্ডারটা পাবেন।
পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে। এই ফোল্ডারটাকে আপনি রাইট ক্লিক করে এডিট করবেন, কোড এডিটর, এই যে কোড এডিটর, এখানে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় হচ্ছে আমি যেটা বলছি ওটা বসাই দেবেন। ঠিক আছে, আপনার ওল্ড ইউআরএল নিউ ইউআরএল বসানোর পরে আপনি হচ্ছে এই যে সেভ এন্ড ক্লোজ এটা দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর টেস্ট পারপাসে আপনি ইউআরএলটা লোড করে দেখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এক্স্যাক্টলি ওল্ড ডোমেইন, এই যে এটারই অ্যান্সার মাত্র দিতাম যে ওল্ড ডোমেইন থেকে নিউ ডোমেইনে ট্রান্সফার করলে ওল্ড ডোমেইন রিনিউ করতে হবে। নাইলে ওই যে বললাম যে ফার্স্টে আপনার যদি প্রথম 2 মাস সময় দেয়, যে আপনাকে 2 মাস সময় দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলে এর মধ্যে রিনিউ না করলে আপনারটা এক্সপায়ার্ড হয়ে যাবে, ওটা আমরা অপশনে উঠাই দিব, এরকম ওদের মেইল আসে, নোটিফিকেশন আসে। হ্যাঁ, তো অবশ্যই ওইটাকে আপনার রিনিউ করতে হবে। আচ্ছা, জুয়েল ভাইয়ের কোনো কোশ্চেন আছে এগুলার এই ব্যাপারে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার ভাই? যে কোনো জায়গায় না, এইচটিএক্সএস এ বসাইতে হবে। এবং আমি তো বললাম এটা হচ্ছে এইচটিএক্সএস এর এন্ড ওয়ার্ডপ্রেস এর আগে যে কোনো জায়গায় বসানো যাবে। ঠিক আছে, এইচটিএক্সএস এ বসাইতে হবে এবং এন্ড ওয়ার্ডপ্রেস এর আগে বসাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা একটা জিনিস ক্লিয়ার করে দেই। এটাতে ইফ মডিউল শেষ এরকম নাই। ওটা দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, এতটুকু দিলেও হবে। আমার এটাতে ইফ মডিউল আছে, দিয়ে দিছিলাম। এটা না দিলেও হবে, ঠিক আছে, কাজ করবে। এই যে এই লাইনটা আর এই লাইনটা, যে মানে 54 আর 59, এটা 59, এটা 54, এই দুটো না দিলেও হবে। ঠিক আছে, এটা না দিয়ে রিরাইট ইঞ্জিন থেকে শুরু করলে হবে। আর এখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা ভাইয়া, ওল্ড ডোমেইনের অ্যাক্সেস যদি ক্লায়েন্টের কাছে সামহাও না থাকে তখন কিভাবে রিনিউ হবে? সামহাও না থাকলে তো আর করা পসিবল না, এটা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যারা সাপোর্টে আছে ওই ডোমেইনের সেলার যারা, তাদের সাথে সাপোর্টে কথা বললা, তার মেইল দিয়ে যেভাবেই হোক রিকভারি করতে হবে। ঠিক আছে, এগুলা এক্সেপশনাল কেস, এগুলা তো ক্লায়েন্ট সলভ করবে। হ্যাঁ, এগুলো আপনার কোনো ভেজাল নাই, আপনি জাস্ট আপনার মতো কোড ইমপ্লিমেন্ট করবেন। ওল্ড ডোমেইনের সাইটে, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই আমি বুঝাইতে চাইছি যে ওল্ড ডোমেইনের সাইটে কিন্তু কোডটা পেস্ট হবে, এটাই বলে দিছি আমি। হ্যাঁ, এটা কিন্তু নিউ ডোমেইনে না, এটা ওল্ড ডোমেইনের সাইটে পেস্ট হবে। সাইটে বলতে মানে হোস্টিং এ পেস্ট হবে। হ্যাঁ, হোস্টিং সার্ভার যারা মানে হোস্ট করতেছে যারা, অমিত ভাই। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কোশ্চেন আসছে, উম, ভাইয়া ক্লায়েন্টের ওল্ড ডোমেইনের সিপ্যানেল এন্ড ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস নাই, সো এটার জন্য কিভাবে করব? এটার জন্য তো পসিবল না। ওর লাগবে, ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস লাগবে অথবা সিপ্যানেল লাগবে। হ্যাঁ, এটা ছাড়া পারবেন না তো। ডোমেইন ট্রান্সফার করতে হলে মানে ডোমেইন কি বলে রিডাইরেকশন করতে হলে আপনার যে কোনো একটা লাগবে, সিপ্যানেল অথবা ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস। ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস পাইলে ওই যে ফাইল ম্যানেজার দিয়ে এইচটিএক্সএস এ ঢুকবেন, এই যে এই সাইটটাতে যেভাবে দেখালাম। ঠিক আছে, এই যে এইচটিএক্সএস ছিল না, এই যে কোড এডিটরে গিয়ে। আর সিপ্যানেল হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখন আসেন, এটা তো হইলো ডোমেইন রিডিরেকশন 301 হইলো। এখন আমি দেখেন, আমি ঢুকতেছিলাম আমার ওয়েবসাইটে, ওই যেন এই যে আমার আমার ডোমেইনটাতে, কিন্তু আমি যখন এন্টার বাটন প্রেস করতেছি আইকেএম ডিজিটাল ওইটা লোড হইতেছে, মানে এই ওয়েবসাইটটা লোড হইতেছে। এখন আমি আইকেএম ডিজিটালে গেলাম, ধরেন এটা এন্টার দিলাম, এটা আসলো। ওকে, আরেকবার দেখাই, ইমরান খান। ওকে, এখন এইটাকে ধরেন আমি একটা পেজে যাচ্ছি, যেতে চাই, আমার ওয়েবসাইটে একটা পেজ ছিল কন্টাক্ট নামে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু বুঝেন। কন্টাক্ট নামে একটা পেজে ঢুকতে যাচ্ছি, কন্টাক্ট পেজ কোনটা লোড হয়েছে খেয়াল করছেন? আমি ঢুকছি কিন্তু ইমরান খানে, imrankhan.com/contact, কিন্তু লোড হচ্ছে কোনটা? IKM Digital/contact।
এখন এইটা আপনাদের কোডটা আরেকবার দেখাই। এই যে কোডটা বসাইছে না, এই কোডটা এখান থেকে দেখাই। এই কোডটায় একটাই ছিল রিরাইট রুল আপনার। এই যে দেখেন এই জায়গাটাতে একটা ডট, তারপরে একটা স্টার, হ্যাঁ বা স্টারিস্ক, এরপরে ডলার, এটা দিয়ে সাবডোমেইন বোঝাচ্ছে। ঠিক আছে, আর যদি কোনো সাবডোমেইনেও নিতে চান আপনার ওই ইসের, ওইটাও হবে। আর হচ্ছে এই যে এখানে ডট কমের পরে স্ল্যাশ $1, এইটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার ওল্ড ডোমেইনের ওই যে স্ল্যাশ কন্ট্যাক্ট, মানে ইউআরএল প্রেফিক্সে যা থাকবে ওইটা যদি নিউ ডোমেইনেও পাওয়া যায়, স্ল্যাশ কন্ট্যাক্ট আইকেএম ডিজিটালের স্ল্যাশ কন্ট্যাক্ট, তাইলে আপনার ওল্ড ডোমেইনের কন্ট্যাক্টে ঢুকতে চাইলে আপনার নিউ ডোমেইনের কন্ট্যাক্টে নিবে, ওল্ড ডোমেইনের ব্লগে ঢুকতে চাইলে নিউ ডোমেইনের ব্লগে নিবে। ঠিক আছে, তবে এটা অনেক সময় আমি দেখছি, ফেস করছি জিনিসটা, সেটা হচ্ছে যে এইচটিএক্সএস ফাইলে যখন আপনি কোড দিবেন এটা অনেক সময় কাজ করে না, বা হয়তো বা কয়েকদিন পরে কাজ করতে পারে, আই ডোন্ট নো কেন। এটা ক্যাশ ক্লিয়ার করেও দেখছি। তো এইসব ক্ষেত্রে সেফ জোনে থাকা যায় কিভাবে? সেফ জোনে থাকার জন্য আপনি কি করবেন, হোস্টিং থেকে এই রিডিরেকশনটা করবেন। মানে আপনার ইউআরএল প্রেফিক্স বা ইউআরএল যদি রিডিরেক্ট করতে চান, এক ডোমেইনের ইউআরএল আরেক ডোমেইনে যদি রিডিরেক্ট করতে চান, তখন আপনি এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি সিপেনালেও পাবেন, এটা রিডিরেক্ট নামে অপশন আছে, সার্চ করলেই পাবেন। এখানে হচ্ছে হোস্টিঙ্গারে হচ্ছে ডোমেইনস এর ভিতরে, এই যে দেখেন ডোমেইনস এর ভিতরে রিডিরেক্ট নামে অপশন আছে। এখন আমি আহ কি পেজ আছে আমার তো মনেও নাই। আচ্ছা, এটাতে অ্যাবাউট আছে, অ্যাবাউট আস আছে। আচ্ছা, আসটাকে চেঞ্জ করে দিব, দাঁড়ান। এটা মেনুতে গিয়ে, আচ্ছা মেনুতে না, ড্যাশবোর্ডে দিলাম, ড্যাশবোর্ড, অল পেজ, অল পেজ, এখান থেকে অ্যাবাউট, এই যে স্লাগটা আমি চেঞ্জ করে শুধু অ্যাবাউট দিচ্ছি, আপডেট করলাম। এখন এই পেজটা কেউ যদি ভিউ করে অ্যাবাউটটা দেখতে পাবে, এই যে অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট। আচ্ছা, এখন আমি হোস্টিঙ্গারে যাই, আমার ওয়েবসাইটেও একটা অ্যাবাউট পেজ ছিল যতটুকু মনে পড়ে। তো স্ল্যাশ অ্যাবাউট, আর এখানে, আচ্ছা এখানে এইচটিটিপি, তো এইচটিটিপি কে এইচটিটিপি অ্যাজ বানাই দিবেন, এইচটিটিপি অ্যাজ বানাই দিবেন। আর যদি আপনার আচ্ছা এই জিনিসটা বলতে খেয়াল ছিল না যে আপনার কিন্তু এই এইচটিটিপি থেকে রিডিরেক্ট করে এইচটিটিপি অ্যাস এ নিতে পারবেন। যদি কোনো ইউআরএল থাকে এইচটিটিপি ভার্সনে লোড হচ্ছে, ওটাকে এইচটিটিপি অ্যাস বানাতে পারবেন আপনি। হ্যাঁ, এটা যেটা প্রিফার্ড ভার্সন, হ্যাঁ প্রিফার্ড ভার্সন আপনি নিতে পারবেন। আর এখানে আমি দিব হচ্ছে যেটা নতুন ডোমেইন, ওইটা .com/, অ্যাবাউট মাত্র বানাইলাম যেটা অ্যাবাউট, ক্রিয়েট দিলাম। এই ক্রিয়েট দিলে রিডিরেকশন কোনটা হবে দেখেন লেখা আছে 301। এটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক ইউআরএল থেকে, এক ডোমেইনের একটা স্পেসিফিক ইউআরএল থেকে আরেক ডোমেইনের ইউআরএল এ আপনি 301 করতেছেন অ্যাবাউট। ওকে, হইলো, ডিলিট করব না। এখন আমি হচ্ছে এখানে আমার ওল্ড ডোমেইনটা আমি ঢুকাইতে চাই। ঠিক আছে, এটা ওল্ড ডোমেইনের অ্যাবাউট পেজে আমি যাইতে চাচ্ছি, দেখেন দিলাম। আচ্ছা, এটাতে আসলো। ওকে, আমার একটু ক্যাশটা ক্লিয়ার করে দেখি। আবার আচ্ছা অন্য একটা ব্রাউজার থেকে ট্রাই করি। স্ল্যাশ অ্যাবাউট, চেঞ্জ হয়েছে, অ্যাবাউটে চলে আসছে। ঠিক আছে, আপনি ওইখান থেকে করলে সবচেয়ে সেফ জোনে থাকতে পারবেন। আর যদি এইচটিএক্সএস এর ওই কোডের জন্য আসে তো আলহামদুলিল্লাহ, আপনার আর তেমন কিছু করতে হবে না। আর যদি না আসে তাহলে আপনার ওয়ান বাই ওয়ান যদি কোনো ইউআরএল স্পেসিফিক নিতে চান তখন এইভাবে করবেন। এটা সবচেয়ে সেফ আর কি করাটা। আচ্ছা, দিতে চায় না দেখে তো ফাইল ম্যানেজার ইউজ করতে হবে, গরিবই হালত আর কি। নিউটা, আচ্ছা নিউ ডোমেইন লোড হয়েছে, রাইট, আই ক্যান, আচ্ছা ওল্ড ডোমেইনে ব্লগ পেজ আছে বাট নিউ ডোমেইনে ব্লগ পেজ না থাকলে না, তখন হবে না।
আপনার নিউ ডোমেইনে সেম প্রেফিক্সটা থাকতে হবে, ঠিক আছে? সেম প্রিফিক্স থাকতে হবে। ধরেন এইখানে আপনি স্ল্যাশ অ্যাবাউট দিছেন, এইখানেও ওই ডোমেইন নেম মানে নতুন ডোমেইন যেটা ওটা দিয়ে স্ল্যাশ অ্যাবাউট নামে কোনো পেজ থাকতে হবে, না থাকলে হবে না, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। এখন এখন আসেন, সেটা হলো আর আচ্ছা আর কিছু বাকি আছে। ও, এই জিনিসগুলো কোনটা কি এটা আমি বলে দিছি, যে দুটা দরকার, যে আপনার $1 এটা দিয়ে কি বোঝায়। ওই যে বললাম যে অ্যাবাউট পেজ যদি থাকে, এইটাতেও যদি অ্যাবাউট পেজ থাকে তখন ওই রিরাইট রুলটা কাজ করবে, যে নতুনটার অ্যাবাউট পেজ লোড হবে। আর যদি না থাকে তাহলে হবে না। হ্যাঁ, এটা কিন্তু এটা দিয়ে বোঝা যায়। আর এটা হচ্ছে সাবডোমেইনেরই বোঝায়। যদি আপনার ধরেন কোনো ওল্ড সাবডোমেইন থাকে, হ্যাঁ, সাবডোমেইনে যদি আপনি নিতে চান ওইটাও হবে, সাবডোমেইন দিয়েও কাজ করবে। আর হচ্ছে আপনার উম, এগুলো বুঝলেই হবে, বাকিগুলো আমাদের না বুঝলে। ও আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, এইখানে যদি আপনি 302 বসাই দেন, ওয়ানের জায়গায় জাস্ট টু বসাই দেন, তাহলে আপনার এটা টেম্পোরারি রিডাইরেক্ট হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, একই কোড, জাস্ট 301-এর জায়গায় যদি আপনি টু বসাই দেন এই জায়গাটাতে, হ্যাঁ, ওই htaccess ফাইলে, তাহলে আপনার এটা টেম্পোরারি ডিরেকশন হবে। ওকে, এবার আসেন, আহ ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি আপনার নিউ ডোমেইনে রিডাইরেক্ট করার পরে একটা নোটিফিকেশন দিতে চান, যদি চান যে আমার হচ্ছে নোটিফিকেশন লাগবে, মানে ইউজারদেরকে আমি দেখাবো যে এটা রিব্র্যান্ডেড বা এটা হচ্ছে নিউ সাইট আমার, তখন হচ্ছে আপনি এই কোডটা থিমের হেডার হেডার না সরি থিমের ফুটার ডট পিএইচপি তে আপনার এই কোডটা বসাইতে হবে, এবং এটা হচ্ছে বডি ট্যাগের নিচে বসাইতে হবে, ঠিক আছে? এই কোডটা যদি আপনি বসান, নিচে একটা নোটিফিকেশন আসবে যে এটা রিডাইরেক্ট হয়ে নতুন হয়েছে। এখানে আপনি যা চেঞ্জ ইচ্ছা করতে পারবেন, এই যে এখানে, যে ধরেন আপনি চাচ্ছেন যে কোডম্যান বিডি ইজ নাও ইমরান খান, এটা দেখাইতে যাচ্ছেন, এখানে এই টেক্সটটা লিখে দিলে ওইটা এখানে দেখাবে। যাই হোক, এটা আমাদের এত কিছু কনসার্নের ব্যাপার না, আমাদের দরকার ছিল রিডিরেকশন করা, এসইও পারসন হিসেবে এটা করলে হবে। আচ্ছা, পেজের রিডাইরেক্টটা আরেকবার যদি বলতেন। ওকে, পেজের রিডাইরেক্টটা হচ্ছে আপনার এই রিডাইরেক্ট নামে একটা অপশন আপনি পাবেন, সি প্যানেল হোক বা এইচ প্যানেল মানে হোস্টিং এর প্যানেল হোক, যে কোনো হোস্টিং সার্ভারের আপনি হচ্ছে এই অপশনটা পাবেন, রিডাইরেক্ট। তো ওইখানে হয়তোবা একটু ইন্টারফেসটা চেঞ্জ হইতে পারে, যে আপনি কোন পেজ থেকে, আগের ডোমেইনের কোন পেজ থেকে বা কোন পাথ থেকে আপনি নতুন ডোমেইনের কোন ইউআরএল বা কোন পাথে আপনি নিতে চাচ্ছেন, এই জিনিসটা আপনি এখানে জাস্ট পাথের যে স্ল্যাশের পরে মানে স্ল্যাশ ইউআরএল প্রিফিক্স আর কি, এখানে ওই ইউআরএলটা যেমন অ্যাবাউট হইতে পারে, কন্ট্যাক্ট হইতে পারে, হ্যাঁ, বা আওয়ার টিম, এরকম একটা পেজ হইতে পারে। ওই পেজটা থেকে আপনি চাচ্ছেন নতুনটার আওয়ার টিম পেজে যাক, আওয়ার মানে কন্ট্যাক্টাস পেজে যাক, এরকম কোনো থাকলে ওইটা আপনি জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? domain.com/ ওই পেজের যেইটা আছে ওইটা লিখে দিবেন। আর এইচটিটিপি থেকে এইচটিটিপিএস ও করতে পারবেন। হ্যাঁ, এইচটিটিপি ধরেন আপনার এইচটিটিপি ছিল, ওইটা থেকে আপনি এইচটিটিপিএস ও বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা করতে পারবেন এখানে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা, সেটা কেটে দেই। ওকে, 301টাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে দেখানো দরকার ছিল আপনাদের, দেখাইলাম এই কারণে সময় নিয়ে। এখন আসেন 302, ওই যে বললাম কোডটা জাস্ট ওই যে আগের যে কোডটা আছে এই কোডটাই আপনি 301-এর জায়গাটাতে 302 বসাই দিবেন, কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা যদি প্লাগ ইন দিয়ে করতে চাই, যে এক পেজেরটা আরেক পেজ দেখাবে, নতুন পেজ, ফাইল ম্যানেজার থেকে করা যাবে। হ্যাঁ, আমি দেখালাম তো, আপনি মনে হয় পরে জয়েন হয়েছেন। ফাইল ম্যানেজার থেকে করা যাবে, এই যে ফাইল ম্যানেজারে আসবেন, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আসবেন, এখান থেকে এই যে ডট htaccess, ঠিক আছে? ডট বিকে এরকম গুলা কিন্তু না, জাস্ট ডট htaccess, এই ফাইলটা আপনি রাইট ক্লিক করে কোড এডিটরে ক্লিক করবেন, করার পরে এই জায়গাতে এই যে এন্ড
cPanel জেনারেটেড পিএইচপি, এইটার আগে মানে লাস্টের যে লাইনটা থাকবে এটার আগে আপনি বসাই দিতে পারেন। ঠিক আছে, এখানে বসাই দিবেন যে কোডটা আমি দিব আপনাদেরকে, এটা কপি করে নিউ সাইট ওল্ড সাইট বসাবেন, বসায় এখানে বসাবেন, তারপরে সেভ এন্ড ক্লোজ দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। ক্লিয়ার? ফাইল ম্যানেজারের কাজ শেষ হলে ডিলিট করে দেওয়া ভালো আমার ক্লায়েন্টের, হ্যাঁ সাইটে এই প্লাগইনের জন্য। আচ্ছা, এই ফাইল ম্যানেজার নিয়ে অনেক কাহিনী শুনতেছি, হইতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ এই কারণে ক্লায়েন্টকে বুঝায় আপনি যদি সি প্যানেলটা নিতে পারেন, হ্যাঁ হোস্টিং এর অ্যাক্সেসটা যদি নিতে পারেন সবচেয়ে বেটার হয়। আপনাকে ম্যানেজিং অ্যাক্সেস দিতে বলতে পারেন, ইউজার অ্যাক্সেস আর কি, অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনি তার কাছে যদি ট্রাস্টেড হন সে দিতেও পারে, তাকে যদি বুঝায় বলতে পারেন, অথবা তাকে আপনি বলে দিবেন যে এইভাবে এইভাবে গিয়ে এই কোডটা একটু বসায় আসো। ঠিক আছে, আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন। সামহাউ আপনার করাই নিতে হবে জুয়েল ভাই, হ্যাঁ এটা একটু মাথায় রাখেন, নাইলে হচ্ছে করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আচ্ছা এটা কি আসছে কোশ্চেন, ফাইল ম্যানেজার আনইনস্টল করলে তো কাজগুলিও গায়েব হবে নাকি? না, এইখানে হচ্ছে এইচটিএক্সএস এ তো আমরা বসায় আসছি, ওইটা গায়েব হবে না ফাইল ম্যানেজারের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। এখন আর মেটা রিফ্রেশ জাভাস্ক্রিপ্ট নিয়ে তো বললামই, এগুলা ভালো প্র্যাকটিস না। জাভাস্ক্রিপ্টটা আমরা হচ্ছে ডেভেলপারকে দিয়ে করাই নিতে পারবো। এরপরে আসেন রিডিরেক্ট চেইন। ও না, আরেকটা জিনিস বাকি আছে, সরি। সেটা হচ্ছে যে আপনারা ওয়েবসাইট থেকে একই ওয়েবসাইটের ভিতরে যদি রিডিরেক্ট করতে চান, যে একটা পেজে কন্টেন্ট নাই 404 আসতেছে, আমরা 404 একটা সলিউশন দেখছিলাম 301 রিডিরেকশন, যেটাকে আমি বলছিলাম যে এটা যদি আর কোনো রাস্তা না থাকে এটা করবেন। ঠিক আছে, এছাড়া ওই সলিউশনে যাবেন না, ওটা বলছিলাম না। এখন ওইটার প্রেক্ষিতে যদি আপনি 301 করতেই চান, তখন কিভাবে করবেন, যে এক পেজের কন্টেন্ট অন্য লাইভ পেজে দেখাবেন, রিলিভেন্ট পেজে দেখাবেন, সেটা করার জন্য আপনি প্লাগইন দিয়ে করতে পারেন। হ্যাঁ, ডেডিকেটেড প্লাগইন বলতে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আপনার রিডিরেকশন নাম দিয়ে একটা প্লাগইন আছে, অথবা এসইও প্লাগইন দিয়েও করতে পারবেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে। ইয়োস্ট দিয়ে করা মেবি যায় না, ইয়োস্টের প্রিমিয়াম ভার্সনটা লাগে, কি হলো, প্লাগইন। তো ডেডিকেটেড প্লাগইন যেটা, সেটার নাম হচ্ছে রিডিরেকশন, আপনি জাস্ট লিখবেন। রিডিরেকশন লিখলে এই যে ফুলের মতো, হ্যাঁ এরকম একটা আসবে, এইটা অনেক বেশি ইউজ করছে, পপুলার একটা প্লাগইন, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে আপনি দেখবেন ওদের যে থাকবে। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথটা একটু আগে দেখে, এটা যেহেতু অ্যাক্টিভ আছে, আপনি র্যাঙ্ক ম্যাথে যাবেন। র্যাঙ্ক ম্যাথ, ওই র্যাঙ্ক ম্যাথ, এই যে রিডিরেকশন নামে একটা অপশন আছে, হ্যাঁ এটাতে যাবেন। র্যাঙ্ক ম্যাথ এটা ফ্রিতেই করা যায়, কোনো ঝামেলা নাই। এই যে অ্যাড নিউ রিডিরেকশন ক্লিক করবেন। সোর্স ইউআরএল চাচ্ছে, সোর্স ইউআরএল মানে ওল্ড ইউআরএল, যেটা যেটাতে আপনার কন্টেন্ট হয়তো বা নাই, বা আপনি আপনার 404 আসতেছে, তো ওই সোর্স ইউআরএলটা দিবেন, পুরো ইউআরএলটা নিয়ে তারপর এখানে দিবেন। আর ডেস্টিনেশন টার্গেট কোনটা, হ্যাঁ আপনার লাস্ট ইউআরএল ফাইনালি কোনটাতে নিতে চাচ্ছেন, সেই ইউআরএলটা এখানে বসাবেন, এবং টাইপ কোনটা 301, এটাতেই সিলেক্টেড আছে, এটাই সিলেক্টেড রাখবেন। আর যদি মনে হয় যে না আমি টেম্পোরারিলি করতে যাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করবেন। 307 আছে, এটাতে করতে পারেন টেম্পোরারি। আচ্ছা, এই 307 আর 308 নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে আপনি 301 আর 308 এই দুইটা কাইন্ড অফ সেম, তবে 308-এ কি হয়, 308-এ হয় যে আপনি যদি রিডিরেক্টটা এইচটিটিপি থেকে করেন, আপনার এইচটিটিপি লোড হবে, মানে ফাইনাল ইউআরএল যেটাতে রিডিরেক্ট করছেন সেটাই লোড হবে এইচটিটিপি ভার্সনে, হ্যাঁ এইচটিটিপি এস হবে না। হ্যাঁ সেম, আপনি যদি 302 টেম্পোরারি রিডিরেকশন করেন, এইটাতে করলে এটাতে এইচটিটিপিএস টাই লোড হইতো, কিন্তু 307 যদি করেন, এটাও টেম্পোরারি, দেখেন দুইটাই কিন্তু টেম্পোরারি লেখা, কিন্তু 7-এ করলে আপনি যদি কোনো এইচটিটিপি ইউআরএল থাকে, ওইটা এইচটিটিপিএস এ রিডিরেক্ট হবে না, এইচটিটিপি তেই রিডিরেক্ট হবে। হ্যাঁ, মানে 302 সরি 307 আর 308 এই দুইটা আপনার যে ইউআরএল এ রিডিরেক্ট করেন, ওই সেম এইচটিটিপি ভার্সনটাই লোড হবে। আপনি যদি এইচটিটিপিএস দিয়ে রিডিরেক্ট করেন, এইচটিটিপিএস এই রিডিরেক্ট হবে। ঠিক আছে,
আর 301 302 এই দুইটা একেবারে আপনার কি বলে প্রিফার্ড ভার্সন, যেটা এইচটিটিপিএস এই লোড হবে। এতটুকুই জাস্ট ডিফারেন্স। তো আমরা 301 রাখবো, এখানে সোর্স ইউআরএলটা একটা বসাবো, যেটা হয়তো বা কোনো কন্টেন্ট নাই, বা হইতে পারে এটা আমার কোনো ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু তৈরি করতেছে, হ্যাঁ, অথবা হইতে পারে ক্যানিবিলাইজেশন তৈরি করতেছে। তো এইসব ক্ষেত্রে আমার হচ্ছে সোর্স ইউআরএল যেটা আমি ওল্ড এটা বসাবো, আর ডেস্টিনেশন কোথায় পাঠাইতে চাই, যে মানুষ যখন এই সোর্স ইউআরএল এ ঢুকতে আসবে, মানে ওল্ড ইউআরএল এ ঢুকতে আসবে, তখন তারা যেন ডেস্টিনেশন ইউআরএল এ যায়, ফাইনাল ইউআরএল যেটা এটাতে যায়, আমি যেটা সেট করতেছি এটাতে যাতে যায়। ঠিক আছে, এটা করার পরে আমি হচ্ছে অ্যাক্টিভেট তো এটা স্ট্যাটাস, আপনি অ্যাড রিডাইরেকশনে ক্লিক করবেন। অ্যাড রিডাইরেকশনে ক্লিক করলে আপনার ওইটা রিডাইরেক্ট হয়ে নতুন একটা ইয়ে, এখানে একটা দেখবেন যে নতুন সৃষ্টি হয়েছে, ক্রিয়েট হয়েছে, যে আপনার নতুন একটা রিডিরেকশন হয়েছে, যেটা সোর্স এখান থেকে এখানে গেছে। এই সেম জিনিসটাই আপনি রিডিরেকশন প্লাগইনেও পাবেন, সেম জিনিসটা, যে আপনার সোর্স ইউআরএল চাবে, আর হচ্ছে ফাইনাল ইউআরএল চাবে, বা ডেস্টিনেশন ইউআরএল চাবে, বা টার্গেট বলবে ওরা, টার্গেট ইউআরএল চাবে, জাস্ট বসাবেন নিজের মতো, দেখবেন যে রিডিরেক্ট হয়ে গেছে। শপিফাই সাইটে আপনার হচ্ছে অ্যাপস আছে যেটা দিয়ে রিডিরেক্ট করা যায়, হ্যাঁ। 301 রিডিরেক্ট লিখলে বা রিডিরেকশন লিখলে আপনার দেখবেন প্লাগইন বলে ওই যে অ্যাপস আসবে, ফ্রি যেগুলা ইউজ করা যায় করতে পারেন। যদি পেইড চায়, অ্যাডভান্স ফিচার আছে, তাহলে হচ্ছে আপনারা ক্লায়েন্টকে দিয়ে পারচেস করাই নিতে পারেন। তো এই এই জিনিসগুলো একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখেন। এখানে আমি কি আর বসায় দেখাবো, এখানে ক্লায়েন্টের সাইটে ইউআরএল গুলো আমি করতে যাচ্ছি না। পারবেন এতটুকু, এখানে পারবেন আপনারা সোর্স ইউআরএল একটা বসায় মানে নিজেরা প্র্যাকটিস করতে? আজকে আজকে অ্যাসাইনমেন্ট থাকবে রিডিরেকশন নিয়ে। পারবেন নাকি? এরকম কেউ আছেন কিনা একটু বলেন। কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ। ইউআরএল পুরোটা নিয়ে এসে এখানে বসাবেন, যেটা থেকে আপনি নতুন জায়গায় নিতে চাচ্ছেন ওল্ডটা এখানে বসাবেন, আর ডেস্টিনেশন হচ্ছে নিউটা বসাবেন, আর কিছুই না। আর যদি রিডিরেকশন যে প্লাগইন ওইটা দিয়ে করতে চান, যারা ইউজ করতেছেন, ওই প্লাগইনেও দেখবেন এরকম অপশন আছে, যে সোর্স ইউআরএল কি, সোর্স ইউআরএল এ হয়তো বা পাথ বা ইউআরএল প্রিফিক্সটা চাইতে পারে, তাহলে স্ল্যাশের পরের অংশটুকু দিবেন। আর ডেস্টিনেশনে দিবেন যেটা ফাইনাল ইউআরএল, টার্গেট, ওরা টার্গেট বলে, যে প্লাগইনটা দেখাইলাম, টার্গেটের মধ্যে আপনি ফাইনাল ইউআরএল এর পাথটা দেখাবেন, মানে ইউআরএল প্রিফিক্স বা স্লাগ, এই যে এই পোর্শনটা স্ল্যাশের পরে, ঠিক আছে, স্ল্যাশ সহ। তখন এখানে বসায় তারপর হচ্ছে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করবেন। ও সরি, হ্যাঁ, শপিফাই তো ডিরেক্ট ওদের অপশন আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন আছে। আচ্ছা, ওকে। এখন আর কিছু আছে দেখি, আরেকটা টপিক মনে হয় আছে, রিডিরেক্ট চেইন কি, বা এটাকে আরেকটা নাম বলা হয় রিডিরেক্ট লুপ, ঠিক আছে, বা রিডিরেকশন লুপ, চেইন। এই চেইন রিডিরেকশনটা হইলো কাইন্ড অফ এরকম, যে ধরেন আপনার কোনো একটা ইউআরএল আপনি লোড করতে যাচ্ছেন, হ্যাঁ, কোন একটা ইউআরএল আপনি লোড করতে যাচ্ছেন, তো ইউআরএলটা সাপোজ এইটা, কিন্তু এইটা লোড না হয়ে দেখা গেল যে আপনি দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হইতেছে, চেঞ্জ হয়ে হচ্ছে কন্টাক্ট আস অথবা অ্যাবাউট আস, এবং দুইবার তিনবার চেঞ্জ হয়ে লাস্টে আসছে ধরেন হচ্ছে পোর্টফোলিও, সাপোজ পোর্টফোলিও, এই ইউআরএলটা লোড হয়েছে, কিন্তু আপনি দেখলেন যে কয়েকবার এটা চেঞ্জ হয়ে আপনার ফাইনালি এটা আসছে। কিন্তু যদি আপনি এরকম হইতে পারতো, লাইক আপনি যেটা ফার্স্টে ক্লিক করছেন, আপনি ওটা দেখেই বুঝছেন যে এই ইউআরএলটা আমাকে কই নিবে, পোর্টফোলিও পেজে নিবে, ঠিক আছে, কিন্তু আপনাকে দুই তিনবার ঘোরানোর পরে তারপরে পোর্টফোলিও পেজে নিচ্ছে। এই যে মাঝখানে দুই তিনবার ঘুরাবে, ধরেন আপনি এ থেকে ডি তে যাইতে চাচ্ছেন, মাঝখানে বি আর সি পড়ে গেছে, ঠিক আছে, এবং ওরা লোড হয়েছে, একটু পরে আবার চেঞ্জ হয়ে লাস্টে গিয়ে ডি হয়েছে, এই মাঝখানে যে একটা চেইন সৃষ্টি হইলো, এই জিনিসটা না করে আপনি ডিরেক্ট এ থেকে ডি তে লোড করবেন। কেন করবেন? কারণ হলো আপনার এখানে ক্রল বাজেটের একটা ইস্যু থাকে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা টাইম, কিছু রিসোর্স নিয়ে আসে কিন্তু ক্রলাররা, হ্যাঁ। তো
তো এই যে টাইমটা যে আপনি নষ্ট করছেন, তার রিসোর্স গুলা নষ্ট করছেন, যে মাঝখানে বি আর সি দিচ্ছেন, এগুলা কোনো কাজের না, লোড হয় নাই, শুধু শুধু এখানে স্পেন্ড হয়েছে রিসোর্স গুলা, টাইম গুলা, এবং ফাইনালি লাস্টে গিয়ে ডি লোড হয়েছে। এই রিসোর্স গুলো আপনার অন্য ভালো পেজে লোড হইলে ওটা আপনার জন্য ভালো হতো, ঠিক আছে, ক্রল বাজেট অপটিমাইজড থাকতো। তো এই কারণে আপনার মাঝখানে যে দুইটা আসছে বি আর সি, এই দুইটা যেই পেজে আসছে ওই পেজটা ফালাই দিতে হবে। এটা হয়তো বা কোনো লিঙ্ক থেকে আসতেছে, ওই লিঙ্কটা ফালাই দিতে হইতে পারে, ঠিক আছে। মাঝখানের রিডিরেকশনটা আপনার অফ করতে হবে, অফ করে এ থেকে ডি তে হচ্ছে আপনাকে নিতে হবে। আমার এটা ডোমেইন অথরিটি 29 নাকি 1, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ 301 রিডিরেকশন। এইটা কি? ক্যানোনিক্যাল তো আপনারা করছেন, মানে ক্লাস করছেন। ক্যানোনিক্যালে আমরা কি দেখছি, যখন অলমোস্ট সিমিলার কাইন্ড অফ কোনো কন্টেন্ট, হ্যাঁ, দুইটা পেজে বা মাল্টিপল পেজে থাকে, তখন আমরা যে কোনো একটাকে মেইন হিসেবে ধরাই দিই। ওকে, তো 301 অনেকে কি করে, যে ডুপ্লিকেট পেজ মনে করে, বা ক্যানোনিক্যাল যেহেতু করতে হবে, অনেকে করে কি, ওই ধরেন হচ্ছে মোবাইল মোবাইলের যে যে সাইট দেখাইছি, ওরকম কোন একটা নতুন ইউআরএল ধরেন, রেড কালার মোবাইলের ইউআরএলটা লোড হয়েছে, তো সলিউশন হিসেবে অনেকে কি করে, এটা আমি দেখছি অনেকে করতে, রেড কালারের ইউআরএলটা টার্গেট, মানে ডেস্টিনেশন ইউআরএল দেয় হচ্ছে মেইন ইউআরএল, যেটা ব্ল্যাক কালার ফোন এর ইউআরএল, ঠিক আছে, এরকম 301 রিডাইরেক্ট করে। এটা আসলে কোনো ভালো প্র্যাকটিস না, ঠিক আছে। এখানে আপনি জোর করে আপনি সমস্যা মানে সৃষ্টি করতেছেন, আপনার ক্রল বাজেটটা নষ্ট করতেছেন, ঠিক আছে, এটা করা যাবে না। আপনার 301 রিডিরেক্ট কখন করতে হবে এটাও আপনার বোঝাটা দরকার। হ্যাঁ, এসইও এক্সপার্ট হিসেবে যে কখন আপনি রিডিরেক্ট করবেন, আন্দাজে রিডিরেক্ট করলে আপনি আসলে সাইটের ক্ষতি করতেছেন, সাইটের ট্রাফিক নষ্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তো ক্যানোনিক্যাল ট্যাগ আর 301 নিয়ে এখানে কিছু কথাবার্তা ছিল, সেটা হচ্ছে যে আপনারা কখনো এই জিনিসটা করবেন না, এবং যেটা ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল ডিফাইন করবেন, মেইন পেজ যেটা, ওটাকে ক্যানোনিক্যাল ডিফাইন করবেন, ঠিক আছে, কখনো 301 করতে যাবেন না। আচ্ছা, আর হচ্ছে আপনারা রিডিরেকশন চেক করতে পারেন কি দিয়ে, রিডিরেকশন চেক করার জন্য বিভিন্ন প্লাগইন আছে, আবার হচ্ছে আপনারা স্ক্রিমিং ফ্রগ ইউজ করতে পারেন, স্ক্রিমিং ফ্রগেও দেখতে পারেন। আচ্ছা, এত বড় ওয়েবসাইট তো এখন দিলে, আচ্ছা দেখি, দিয়ে দেখি, কি হলো, ক্রল হয় নাই, codemanbury.com, ব্লক করা নাকি? ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে কাহিনীটা কি হয়েছে, codemanbury.com লিখে আপনারা যখন ঢুকতে যাবেন, তখন হচ্ছে একটা ক্যাপচা আসে, দেখেন, এই যে এই ক্যাপচাটার জন্য ও ঢুকতে পারতেছে না, হ্যাঁ, ফার্স্ট ইউআরএল আটকে আছে। আচ্ছা যাই হোক, সিকিউরিটি পারপাসে আর কি ক্যাপচাটা দেওয়া হয়েছে। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইট দেখি তাহলে। indianapolisroofing.com স্টার্ট, এটা হচ্ছে।
আচ্ছা, এখানে দেখেন আপনারা 3xx কোড গুলা কোথায় দেখবেন? 100% হয় না কেন? আচ্ছা, যাই হোক, রেসপন্স কোডসে যাবেন। রেসপন্স কোডস থেকে এখানে হচ্ছে অল, এটাকে ফিল্টার করে 3xx। এই যে দেখেন 3xx, এবং হচ্ছে রিডিরেকশন, এটা জাভাস্ক্রিপ্ট, এটা মেটা রিফ্রেশ। 3xx টা দেখি, এখানে হচ্ছে 63টা ইউআরএল আছে। 3xx রিডিরেকশন, লাকিলি জাভাস্ক্রিপ্ট নাই, মেটা রিফ্রেশ নাই, এগুলো আমাদের নাই। এটা ভালো, এটা থাকলে একটু ঝামেলায় পোহাইতে হইতো। ঠিক আছে। আচ্ছা, এখন 3xx যেটা আসছে, 3xx এর ক্ষেত্রে 301 স্ট্যাটাস কোডের, হ্যাঁ 301 আছে, 302, 302, 302 অনেকগুলো আছে। 301, এই ওয়েব, এই ইউআরএলটা ইমার্জেন্সি রুট সার্ভিস ইন কার্মেল কুইক ফিক্সেস, এটা মুভ পার্মানেন্টলি। দেখেন এই ইউআরএলটা যখন আমি নেই, এইটার কোথায় আসলে মানে রিডিরেকশন হয়েছে, রিডিরেক্টেড ইউআরএল কোনটা? 55 নাম্বার না? এই বরাবর এখানে, এই যে এটাতে নিচ্ছে ইমার্জেন্সি রুট সার্ভিস ইন কার্মেল কুইক ফিক্সেস। ওকে। আচ্ছা, এখান থেকে এইভাবে না, এইভাবে দেখতে পারবেন। ইন লিঙ্কস এ যদি ক্লিক করেন, আপনার ফ্রম, এই যে এখান থেকে একটা ইন্টারনাল লিংক করা হয়েছে। ইন লিঙ্কস মানে ইন্টারনাল লিঙ্কস। এই পেজ থেকে একটা ইন্টারনাল লিংক পাঠানো হয়েছে এই পেজটাতে। হ্যাঁ, কার্মেল কুইক ফিক্সেস, এই যে এই পেজটাতে একটা লিংক পাঠানো হয়েছে যেটা বলতেছি। এবং অ্যাঙ্কর টেক্সটটা হইলো ইমার্জেন্সি রুট সার্ভিস ইন কার্মেল কুইক ফিক্সেস। ওকে, এই জায়গায় 301 হয়েছে। ওকে, HTTPS ভার্সন, আর এটাতে ফিক্সেস। তো আমাদের কি করতে হবে? এই পেজটাতে যাইতে হবে ফার্স্ট। কপি, ওপেন টু ইন ব্রাউজার, ব্রাউজারে ওপেন করলাম। আর হচ্ছে এখান থেকে অ্যাঙ্কর টেক্সটটা কপি করে নেই। ইউআরএলটা কপি হচ্ছে, আচ্ছা সরি, ইউআরএল কপি করেও করা যায়। ইমার্জেন্সি রুট সার্ভিস ইন কার্নেল। ওকে, একটু লোড করে দেখি। এইটাই তো একটা। আমি না এই ইউআরএলটা ওপেন করলাম, সরি, টু ইউআরএল দিছি না? আচ্ছা, ফর অ্যাফোর্ডেবল সার্ভিসেস ফ্রম ইউআরএল, হ্যাঁ এটাতে ইমার্জেন্সি, কন্ট্রোল ফাইন্ড দেই, কোথায় আছে? অলসো রিডে। আচ্ছা, অলসো রিডে এখানে কি সমস্যা আছে? আচ্ছা, কি কি সমস্যা হইতে পারে আমি বলি। সেটা হচ্ছে যে এই ইউআরএলটায় আমি, আচ্ছা এটাকে এডিট করি না, এডিট করলে হচ্ছে ভালো হবে। হইতে পারতো যে এই ইউআরএলটা হয়তো বা এইচটিটিপি ভার্সন লোড হচ্ছে। ঠিক আছে,
অথবা এটা হইতে পারতো একটা স্ল্যাশ লাস্টে, ধরেন এই যে আমি এখানে মাউসটা রাখছি, তো নিচে যে ইউআরএলটা লেখা আসছে বাম পাশে যে এখানে দেখেন এইটার লাস্টে হয়তোবা যেটা ফিক্সেস এর পরে হয়তো একটা স্ল্যাশ থাকতে পারতো, বাট মেইন ইউআরএলটা স্ল্যাশ নেই। এই স্ল্যাশের ইস্যুটা অনেক সময় হয় দেখবেন, ঠিক আছে? তো এগুলা জাস্ট আপনি সবসময় একটা ভার্সন ইউজ করবেন। সবসময় হয় স্ল্যাশ দিয়ে ইউজ করেন, অথবা সবসময় স্ল্যাশ ছাড়া ইউজ করেন। আবার সবসময় এইচটিটিপিএসটা ইউজ করেন, এইচটিটিপি ভার্সন অথবা www ডট ভার্সনটা ইউজ না করে সবসময় সব জায়গাতে এইচটিটিপিএস ভার্সনটা ইউজ করেন। এরকম সমস্যাগুলো হয়। আর যদি আপনি ইউআরএল এ যাওয়ার পরে আপনার মনে হয় যে না ইউআরএলটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই এই ইউআরএল এ, ধরেন আমি যদি এটা আবার লোড করি, কুইক ফিক্সেস লাস্টে স্ল্যাশ আছে, এখন দেখি ওরা কি দেখাইছে, কুইক ফিক্সেস স্ল্যাশ ছাড়া, ঠিক আছে? পাইছেন? এরকম এরর হইতে পারে। তো আপনি ওই জায়গায় যাবেন, ওইটা এডিট করে স্ল্যাশটা দিয়ে দিবেন। আমাদের মেইন ইউআরএল এ স্ল্যাশ আছে, এই যে স্ল্যাশ আছে কিন্তু এখানে স্ল্যাশ ছাড়া লোড হইতেছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এটা অনেক সময় হয়, এটা দেখবেন যে আপনার সার্চ কনসোলেও স্ল্যাশ সহ স্ল্যাশ ছাড়া এই ইস্যুটা দেখাবে। এটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? যে তখন কি করবেন, আপনারা ওই লিঙ্কটা এডিট করবেন, লিঙ্কটা এডিট করে স্ল্যাশটা সরাই দিবেন। অন পেজে লিঙ্ক এডিট করছেন না, যে কোনো লিঙ্ক এডিট করতে পারছেন না? লিঙ্ক প্লেস করতে পারলে তো এডিট করা যাবেই। পারেন তো সবাই লিঙ্ক এডিট করতে? লিঙ্কটা এডিট করে আপনি স্ল্যাশটা অ্যাড করে দিবেন, যেহেতু আমাদের মেইন জায়গাতে স্ল্যাশ আছে, মেইন ইউআরএলটাতে। হ্যাঁ, যেটা মানে তো যেখানে ইন্টারনাল লিংক গেছে, যেখান থেকে ইন্টারনাল লিংক আমরা পাইছি মেন ইউআরএল এ, ওই ইন্টারনাল লিংকের এই যে এই পেজটা যেটা দেখলাম একটু আগে, এই যে হ্যাঁ এই পেজের এখানে আছে স্ল্যাশ ছাড়া, এই যে দেখেন স্ল্যাশ ছাড়া লোড হচ্ছে বাম পাশে, নিচে দেখেন ফিক্সেস এর পরে স্ল্যাশ নাই। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার সবাই? ওকে। তো এরকম বিভিন্ন সমস্যা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আপনার স্ক্রিমিং ফগ থেকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারেন যে আসলে কি ঠিকঠাক লোড হচ্ছে। যেমন এই যে এইটাতেও সেম ইস্যু হবে, দেখবেন যে কন্টাক্ট আস কিন্তু স্ল্যাশ নাই। হ্যাঁ, এরকম কিছু জিনিস হয়। আর যদি দেখেন যে আপনার 404 আসতেছে কোন ইউআরএল এ, তখন আপনি চাইলে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার রিলিভেন্ট পেজ আছে এই পেজের, তখন আপনি 301 রিডাইরেক্ট করবেন। ঠিক আছে? এটা তো আমরা 404 এর ক্লাসে শিখছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আর কিছু বাকি আছে দেখি। না, আর কিছু নাই। এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এগুলা নিয়ে আরো স্টাডি করবেন আপনারা, একটু প্র্যাকটিস করবেন নিজের ব্লগ সাইটে বা পোর্টফোলিও সাইটে, তাহলে আরো কিছু শিখতে পারবেন। দু একটা ব্লগ পড়লে ক্লিয়ার হয় আরো ভালো।